হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা ডিফারেন্ট টাইপ অফ অ্যানালিসিস, যে জিনিসগুলো আপনাকে বারবার ফিড করানো হয় মিডিয়ার দ্বারা এবং কিছু ইউটিউবার দ্বারা, যে আমরা এফআইআই এর থেকে মুক্ত হয়ে গিয়েছি এবং তার সাথে সাথে আমাদের যে মানে মিউচুয়াল ফান্ডের যে ইনফ্লো সেটা অল টাইম হাই রয়েছে, যার জন্য আমাদের মার্কেট একদম ভীষণভাবে রেজিলিয়েন্ট একটা মার্কেট। এই মার্কেট কখনোই ক্রাইসিসে পড়তে পারে না। গ্লোবাল সিনারিওজে যাই হোক না কেন আমাদের এখানে কিছুই হবে না, মার্কেট ক্র্যাশ করতে পারে না, ফল করতে পারে না, ইত্যাদি বিভিন্ন রকমের যে থট প্রসেস আছে সেই জিনিসগুলোকে বারবার ফিড করানো হয়, রাইট? বাট আমি আজকে আমার এই স্টাডিটা দিয়ে সেরকমই কিছু জিনিসপত্র আপনাদের দেখানোর চেষ্টা করব, যে এই যে নলেজটা আপনাদের দেওয়া হচ্ছে বা ফ্রিতে যে এই জিনিসগুলো দেওয়া হচ্ছে, যে আমাদের মার্কেট সম্পূর্ণভাবে ঠিক আছে, আপনারা যত খুশি ইনভেস্টমেন্ট করে যান, এই যে থটটা আপনার মধ্যে ঢোকানো হচ্ছে, এই থটটা কতটা ভুল, এটার রেজাল্ট কি হতে পারে, অর্থাৎ গ্লোবাল পার্সপেক্টিভ থেকে আমরা যে বিচ্ছিন্ন হয়ে যাইনি, এফআইআই যে এখনও আমাদের এখানে ভালো ডমিনেটিং একটা ফোর্স, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি আজকের এই ভিডিওটার ডিসকাশনটার পরে বুঝতে পারবেন। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে আপনি এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং তার সাথে সাথে আপনার নিজের নলেজকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন। এখন আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনের মধ্যে। কম্পিউটার স্ক্রিনের মধ্যে গিয়ে আমি আজকের এই ডিসকাশনটা শুরু করছি। প্রথম যে কথাটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে, আমি যে এখানে চার্টটা ওপেন করে রেখেছি এটা হচ্ছে S&P 500-এর চার্ট। S&P 500 হচ্ছে আমেরিকার যে স্টক মার্কেট, ইউএসএ। সেই ইউএসএ স্টক মার্কেটে আমাদের যেমন নিফটি, ওদের ক্ষেত্রে S&P 500, এবং সেই জায়গাতে যদি আমরা দেখি এর আমি একটা উইকলি চার্ট এখানে ওপেন করেছি। আমার যেটা বক্তব্য, সেই বক্তব্যটা হচ্ছে এই চার্টটা বিগত 4 বছরে অর্থাৎ 2020 থেকে 2024 অবধি, এই আজকের সময়কাল অবধি বিগত 4 বছরে এর যাত্রাপথটা আমি দেখব যে অ্যাকচুয়ালি কিভাবে গিয়েছে। সিমিলার ওয়েতে আমরা নিফটি 50-র মধ্যে দেখব, তার মধ্যে সিমিলারিটিস কী আছে, ডিসিমিলারিটিস কী আছে সেটা দেখব, এবং তারপরে আমি এর মধ্যে এফআইআই ইনফ্লোজ কীরকম আছে এবং তার সাথে সাথে আমার মিউচুয়াল ফান্ডের ইনফ্লোজ কীরকম আছে সেই প্রত্যেকটা জিনিস নিয়ে আমি আজকে এই ডিসকাশনটা করব। তো প্রথম যেটা কথা, আমরা যদি ধরে নিই যে প্রি কোভিড যে এরা, অর্থাৎ জাস্ট কোভিডের ফলটা হওয়ার আগে আমি যদি ইউএসএ স্টক মার্কেটে অর্থাৎ S&P 500-এ টোটাল $100 আমি ইনভেস্ট করতাম, সেই ইনভেস্টমেন্টটা কিভাবে গিয়েছে সেটা একটু দেখি। প্রথমে এটা $100 থেকে কোভিডের সময় 32%-এর কাছাকাছি ফল, এবং তার জন্য এটা $68 গিয়ে পরিণত হবে। পরে এটা র্যালি দিয়ে পুরো এক্স্যাক্টলি যে জায়গায় গিয়ে পৌঁছেছে সেটা হচ্ছে মোটামুটি 41% র্যালি কোভিডের লেয়ারটা থেকে। সুতরাং আমরা এখানে 141 টাকার মতো দেখতে পাবো। 142 টাকায় ধরলাম, 141 টাকা 68, তো 142 টাকার কাছাকাছি গিয়ে পৌঁছাবে। তারপরে আমরা দেখেছি যে বিভিন্ন রকম গ্লোবাল যে সিচুয়েশনস, তার জন্য এটা 25%-এর কাছাকাছি ফল করেছে, এবং 142 টাকার যে জিনিসটা ছিল সেটা মোর অর লেস 25% ফল করেছে, মানে এটা মোটামুটি 115, 119 এই জায়গাতে এসে থেমেছে, রাইট? এখন এই জায়গায় এসে যখন এটা থেমেছে মোটামুটিভাবে 115-15 কাছাকাছি গিয়ে দাঁড়াবে, 112, 115-র কাছাকাছি এসে দাঁড়িয়েছে। তারপরে এখান থেকে আমরা দেখতে পেয়েছি আবার 50%-এর কাছাকাছি র্যালি, এবং 50%-এর কাছাকাছি র্যালি দিয়েছে। এই র্যালিটার ফলে কোভিডের আগে, জাস্ট ক্র্যাশের আগে যদি আমি $100 ইনপুট করতাম, তাহলে আজকে এই 4 বছর থাকার পরে এই টাকাটা গিয়ে দাঁড়াতে হচ্ছে 61% র্যালি দিয়েছে, অর্থাৎ 161 টাকায়, $161, সরি, আমি ইউএসএ মার্কেটে ইনভেস্টমেন্টের কথা বলছি, এবং সেই কারণে $161 গিয়ে পৌঁছাতো ইনভেস্টমেন্ট। এটা হচ্ছে একটা গ্লোবাল মার্কেট নিয়েছি, যে মার্কেটটা অ্যাকচুয়ালি ডমিনেটিং ফোর্স, সেই মার্কেটের মধ্যে এটা তার রেজাল্ট দিত। এখন আমি আমার নিফটি 50-র মধ্যে কী সিনারিওসটা হয়েছে সেটা দেখার চেষ্টা করি। একইভাবে যদি আমি এখানে ₹100 ইনভেস্ট করতাম, ₹100 এখানে গিয়ে দাঁড়াতো হচ্ছে 65 টাকা। 65 টাকা থেকে এটা বাড়তো হচ্ছে 49%, অর্থাৎ কোভিডের লেয়ার থেকে। সো এটা গিয়ে দাঁড়াতো 149 টাকায়।
149-এর পর এটা মোটামুটি ফল করেছে 17%-এর কাছাকাছি। তো 17% ফল মানে মোটামুটি আপনি ধরে রাখুন এটা গিয়ে দাঁড়াবে 120-র কাছাকাছি। 120 থেকে এই জিনিসটা গিয়েছে আরও 50%-এর কাছাকাছি র্যালি। সো ওভারঅল যে র্যালিটা হয়েছে 100 টাকা যদি আমি ইনভেস্ট করতাম সেই জায়গা থেকে গিয়ে এটা 88%-এর র্যালি হয়েছে, অর্থাৎ প্রি কোভিডের থেকে আজকের ডেটে 4 বছরে আমি 88% র্যালি দেখেছি এবং টোটাল যে অ্যামাউন্টটা সেটা হচ্ছে 188 রুপিসে পরিণত হতো। যেটা আমি ইউএসএ মার্কেটে দেখলাম $162, $100 যদি আমি ইনভেস্ট করতাম সেক্ষেত্রে হয়েছে। এখন এই ফর্মুলাটা দেখিয়ে বলে দেওয়া হচ্ছে যে আমাদের মার্কেট অনেক বেশি আউট পারফর্ম করছে কম্পেয়ার টু ইউএসএ, রাইট? এবং আমাদের মার্কেট অনেক বেশি স্ট্রং মার্কেট বিকজ এর মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট, রাইট? এই স্টোরিটাই আপনাকে বারবার দেখানো হচ্ছে। এখন এই স্টোরিটার বিহাইন্ডে যে লজিকটা, সেই লজিকটা কতটা বড় ভুল সেটা আমি আগে প্রথমে বলি। এখানে আমি ইনভেস্টমেন্ট দেখছি ডলার পার্সপেক্টিভ থেকে, এখানে আমি ইনভেস্টমেন্ট করছি রুপিস পার্সপেক্টিভ থেকে। এটা কখনোই সামঞ্জস্যপূর্ণ মানে তুলনা হতে পারে না, আমাকে দুটোকেই একই কারেন্সিতে নিয়ে গিয়ে দেখতে হবে। তার জন্য আমি যেটা করছি, আমি এখানে ইন্ডিয়ান রুপিসের যে নিফটির চার্ট, এই নিফটির চার্টটাকে আমি ডলারের নিফটির চার্টে পরিণত করছি। ওকে, তার জন্য আমি সোজা চলে যাব investing.com-এ। investing.com-এর মধ্যে গিয়ে আমি নিফটি 50-কে ইউএসডিতে কনভার্ট করেছি উইকলি চার্টে। ওকে, এরপরে আমি যদি তুলনাটা করি, সুতরাং আমি এখানে যদি $100 ইনভেস্ট করি প্রি কোভিড এরার মধ্যে, আমি যদি $100 ইনভেস্ট করি, এটার মধ্যে আমি ফল দেখেছি 39। সো এটা 61 টাকায় গিয়ে পৌঁছাবে, $61 গিয়ে পৌঁছাবে। $61 বেড়ে এই জায়গায় হচ্ছে $144, অর্থাৎ আমরা প্রি কোভিড লেয়ার থেকে এইখানের ইন্ট্রিম যে টপ বানিয়েছে সেটা 44.5%। তারপরে এখান থেকে আমরা যে ফলটা দেখেছি সেটা অলমোস্ট 23%, এবং এই 23%-এর পরে এটা র্যালি যেটা দিয়েছে সেটা হচ্ছে 47%। সো ওভারঅল যে এই মুভমেন্টগুলো হয়েছে তাতে $100 যদি আমি ইনভেস্ট করি নিফটি 50-তে ডলার টার্মসে, তাহলে সেটা আজকের ডেটে গিয়ে দাঁড়াবে $162, রাইট? অর্থাৎ 62% ইনক্রিমেন্ট ইন ডলার টার্মস, রাইট? 62% বেড়েছে। একই জিনিসটা দেখুন, আপনি যদি S&P 500 দেখেন, অর্থাৎ ইউএসএর যে স্টক মার্কেট সেটা যদি দেখেন, সেটাতেও দেখুন 61% বেড়েছে। সো এটা থেকে আমি এই যে কথাটা বোঝাতে চাই বা বলতে চাই, যদি আপনি ডলার টার্মে দেখেন তাহলে দুটো মার্কেটই, ইন্ডিয়ান স্টক মার্কেট এবং ইউএসএর যে স্টক মার্কেট, এই দুটো একদম এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল। এখানে আমি 25%-এর ফল দেখেছি, ওইখানে আমি 23%-এর ফল দেখেছি, রাইট? এখানে আমি 31%-এর ফল দেখছি, ওখানে আমি 39%-এর ফল দেখছি। এখানে আমি এই রাইজটা 41% দেখেছি, ওখানে আমি 44 দেখেছি। এখানে এই রাইজটা আমি 50 দেখেছি, ওখানে আমি 47 দেখেছি। তো ওভারঅল মোরলেস যাই করি না কেন, আমরা গ্লোবাল পার্সপেক্টিভ থেকে ডলার টার্মে ইন্ডিয়া এবং গ্লোবাল মার্কেট বা ইউএসএ মার্কেট কিন্তু একদম এক্স্যাক্ট আইডেন্টিক্যাল সিমিলার স্ট্রাকচার তৈরি করছে। এটা শুধু আজকের কথা নয়, আপনি যে কোনো ডেটে যে কোনো ইয়ার টু ইয়ার যদি আপনি মানে তুলনা করে থাকেন এই জিনিসটা পাবেন। এটা কেন হচ্ছে না হচ্ছে সেই বিষয়টা নিয়ে আমি যাচ্ছি না, কারণ সেই বিষয়গুলো অনেক ডিটেলসে আমি আমার মেন্টরশিপ প্রোগ্রামে শেখাই যে কেন আমরা গ্লোবাল মার্কেটটাকে দেখব এবং গ্লোবাল পার্সপেক্টিভ থেকে খেলবো, রাইট? যার জন্য আমরা অনেক আগে মার্কেট যখন ক্র্যাশ করতে যাই তার অনেক আগে আমরা ক্র্যাশ বুঝতে পারি, কারণ আমরা গ্লোবাল মার্কেটের দিকে তাকিয়ে থাকি। আমি ডেটস ওয়াইজ সেগ্রিগেশনে যাচ্ছি না, আপনারা যদি কেউ নিজেরা অ্যানালিসিস করতে চান আপনি করতেই পারেন। বাট এরপরে আমি যে জিনিসটা দেখাতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের এখানে যে স্টোরিটা আপনাকে বারবার দেওয়া হচ্ছে যে মিউচুয়াল ফান্ডের মধ্যে প্রচুর ইনভেস্টমেন্ট হচ্ছে। হ্যাঁ, মিউচুয়াল ফান্ডের মধ্যে ডেফিনেটলি প্রচুর ইনভেস্টমেন্ট হচ্ছে। আমি যদি দেখি 2016-17-তে 3000 কোটি টাকার মিউচুয়াল ফান্ডের মধ্যে অ্যালোকেশন হতো, আজকের ডেটে সেটা গিয়ে 20,000 কোটি টাকায় গিয়ে পৌঁছেছে, অর্থাৎ 6 টাইমস হয়ে গেছে, রাইট? মিউচুয়াল ফান্ডের অ্যালোকেশন।
এটা আমি দেখছি কিন্তু AMFI এর চার্ট, অর্থাৎ এটা কিন্তু অথেন্টিক সোর্স, এরকম নয় যে ডেটা আমি ম্যানুপুলেট করে আপনার সামনে কোনো একটা কিছু রিপ্রেজেন্ট করছি। ওকে, তো এটা এসআইপি কন্ট্রিবিউশন। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি এসআইপির যে কন্ট্রিবিউশন সেটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকছে। হোয়ারঅ্যাজ আমরা যদি সেম জিনিসটা দেখার চেষ্টা করি যে এফআইআই ইনভেস্টমেন্ট কি আছে, এটা হচ্ছে সিডিএসএল এর চার্ট, সিডিএসএল এর ডেটা, এবং সেই ডেটাটা থেকেই আমি দেখানোর চেষ্টা করছি অ্যাকচুয়ালি, কারণ সিডিএসএল এর মধ্যে এই ডেটাটা 1998 সাল থেকে কমপ্লিটলি ইনট্যাক্ট ডেটা আছে টোটাল এফআইআই ইনভেস্টমেন্টের, রাইট। এফআইআইরা টোটাল 4টে টাইপ অফ ইনভেস্টমেন্ট করেন, ইকুইটি, ডেপ্ট, ভিআরআর, আর একটা হচ্ছে হাইব্রিড ফান্ড। ওকে, তো আমরা এখানে 4টে আলাদা আলাদা ফান্ড দেখতে পাচ্ছি, এবং কোন ফান্ডে এফআইআই কীভাবে ইনভেস্ট করেছেন ইয়ার অন ইয়ার প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ইয়ারে, সেই ডেটাটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এবং তার সাথে আমরা টোটাল কতটা পরিমাণ ফান্ড অ্যালোকেট করা হয়েছে ইয়ার অন ইয়ার সেটাও দেখতে পাচ্ছি, রাইট। এখানে সবথেকে ইন্টারেস্টিং যেটা ব্যাপার আমরা যদি দেখি, হাইয়েস্ট এফআইআই অ্যালোকেশন ইন ইন্ডিয়া সেটা হচ্ছে ইন ইকুইটি, এটা হচ্ছে ইকুইটি অর্থাৎ শেয়ারের মধ্যে, সেটা হচ্ছে 2020-21-এই। আর সেকেন্ড হাইয়েস্ট যদি আমরা দেখি সেটা হচ্ছে 23-24 অর্থবর্ষে, অর্থাৎ এই দুটো অর্থবর্ষের মধ্যে আমাদের এখানে কিন্তু এফআইআই এর ইনভেস্টমেন্ট অনেকটা স্ট্রং ইনভেস্টমেন্ট ছিল। যদি আপনি প্রিভিয়াস ডেটার সাথে কম্প্যারিজন করেন আপনি এই ডেটাটাই পাবেন। এখন আমি যদি নিফটির চার্টে গিয়ে দেখি, সব থেকে বড় সিমিলারিটিস আপনি যেটা দেখতে পাবেন এই অর্থবর্ষতেই, যেখানে হাইয়েস্ট নিফটি ইনভেস্টমেন্ট হয়েছে, এখানে এফআইআই এর ইনভেস্টমেন্ট হাইয়েস্ট, আর তারপরে সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে এই জায়গাটাতে। এই দুটো দেখুন আপনার নিফটির যে বুল রান আছে তার মধ্যে হাইয়েস্ট প্রপোর্শনে নিফটি এই দুটো জায়গাতেই বেড়েছে। সুতরাং বলার মানে হচ্ছে এফআইআই কিন্তু এই যে দুটো র্যালি, এই র্যালি দুটোতে কিন্তু ইকুয়ালি পার্টিসিপেট করেছে। তাদের যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টের হাইয়েস্ট ইনভেস্টমেন্ট দিয়েছে হাইয়েস্ট র্যালিতে, সেকেন্ড হাইয়েস্ট ইনভেস্টমেন্ট দিয়েছে সেকেন্ড হাইয়েস্ট র্যালিতে, রাইট। সুতরাং এফআইআই এর ইনভেস্টমেন্ট কিন্তু এখানে যথেষ্ট সিগনিফিকেন্ট হয়েছে। সেকেন্ডলি যে কথাটা আমি বলতে চাইছি, এফআইআই এতটাই বুদ্ধিদীপ্তভাবে খেলে, এবং তাদেরকে এই কারণেই দেখা উচিত যে তারা কিন্তু সিস্টেমেটিক ওয়েতে উইথড্রয়ালটাও করেন। তারা যখন উইথড্র করছেন কোনো নির্দিষ্ট পকেটগুলো থেকে, তারা চিন্তা ভাবনা করে বিবেচনা করেই কিন্তু উইথড্রগুলো করেন, এবং তাদের এই উইথড্রয়ালগুলোর জন্য আমরা যদি দেখি মার্কেটের মধ্যে, অর্থাৎ ইন্ডিয়ান স্টক মার্কেটের মধ্যে এই যে ডিপ কারেকশনগুলো আসে, এই ডিপ কারেকশনগুলো কিন্তু আমরা এই উইথড্রয়ালগুলোর জন্যই দেখতে পাই। যে কারণে আপনি যদি দেখেন যে সব থেকে মানে তাদের সিগনিফিকেন্ট উইথড্রয়াল ছিল এই পোর্শনটাতে 2021-22 অর্থবর্ষে তারা একটা ভালো পরিমাণ টাকা উইথড্র করেছে, 22-23 অর্থবর্ষেও তারা কিন্তু একটা ভালো পরিমাণ টাকা উইথড্র করেছে। এই দুটো উইথড্রয়ালের জন্য দেখুন ইন্ডিয়ান স্টক মার্কেট ওই সময় ভালো রকম একটা রিট্রেসমেন্ট করেছে, রাইট। তো এই রিট্রেসমেন্টগুলোকে আশা করি বুঝতে পারছেন, এগুলো এফআইআই সেলিং। জেনারেলি মিউচুয়াল ফান্ড কিন্তু নিজের হাতে এই রিট্রেসমেন্ট মানে উইথড্রয়াল বা এই সমস্ত জিনিসগুলো মিউচুয়াল ফান্ড কিন্তু খুব একটা বেশি করে করছেন না, রাইট। অর্থাৎ মার্কেটের যে গ্লোবাল স্ট্রাকচার, এই গ্লোবাল স্ট্রাকচারটাকে সামঞ্জস্য রাখার জন্য একটা প্লেয়ার অর্থাৎ এফআইআই তারা কিন্তু নির্দিষ্ট সময়ে টাকা ইনফ্লো করছেন, নির্দিষ্ট সময়ে টাকা আউটফ্লো করছেন, রাইট। হোয়ারঅ্যাজ আমি আরেকটা প্লেয়ার দেখছি মিউচুয়াল ফান্ড, যার মধ্যে কিন্তু কন্টিনিউয়াস টাকা তারা ইনফ্লো করে যাচ্ছেন, এবং যার জন্য তারা বিভিন্ন ছোট ছোট পকেটসে বাবল বানিয়ে যাচ্ছেন। আর সেই বাবলগুলো অ্যাকচুয়ালি এফআইআইকে এবং কিছু ভালো প্রমোটারকে বা কিছু খারাপ প্রমোটারকে যাই বলুন না কেন তাদেরকে এক্সিট দিতে বাধ্য করছে, বা তারা এক্সিট নিয়ে নিচ্ছে সেই সমস্ত ওভারভ্যালুড স্টকগুলো থেকে। আলটিমেটলি সেই স্টকগুলোর মধ্যে যে বুল রান বা যে রানগুলো, সেগুলো একটা সময় পর গিয়ে থেমে যাবে, বিকজ অফ তাদের কোম্পানিগুলোর পারফরমেন্স থাকবে না। তখন এফআইআইকে টাকা উইথড্র করতে হবে, একসাথে মিউচুয়াল ফান্ডকে টাকা উইথড্র করতে হবে, ফান্ড ম্যানেজারকে একজন দুজন তিনজন যখনই উইথড্র করবেন এর মধ্যে একটা আমরা বাটারফ্লাই এফেক্ট দেখতে পাবো, রাইট। এবং সেই কারণের জন্য বলি মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনি যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেই জিনিসটা অ্যাকচুয়ালি কিন্তু প্লে আউট হবে না।
ঠিক আছে, যাই হোক, আমি আর ডিটেলসে এই বিষয়টাকে নিয়ে, এই তর্কটাকে নিয়ে বেশি উজ্জীবিত করছি না। বাট যেটা আমার বলার উদ্দেশ্য, যে গ্লোবাল পার্সপেক্টিভ থেকে আপনি যে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন মার্কেটের, এবং ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে ডলার টার্মের যে স্ট্রাকচার, এই দুটো স্ট্রাকচার কিন্তু মোরাললেস সিমিলার, রাইট? এবং এই সিমিলারিটিস থাকার জন্যই কিন্তু আমরা কিন্তু গ্লোবালি যে সিচুয়েশনসগুলো রয়েছে সেগুলো থেকে কখনোই নিজেদেরকে সরিয়ে ফেলতে পারিনি এবং আগামী দিনেও পারবো না। কারণ আমরা ইম্পোর্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা কান্ট্রি, যেখানে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ইম্পোর্ট করতে হয় এবং আমরা কিছু কিছু প্রোডাক্ট এক্সপোর্টও করে থাকি, রাইট? এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে এই স্ট্রাকচারগুলোকে ধরে যদি আপনাকে খেলতে হয়, তাহলে আপনাকে মার্কেটের ওভারঅল গ্লোবাল পার্সপেক্টিভটা বুঝতে হবে, তার সাথে কমোডিটিস বুঝতে হবে, তার সাথে বন্ড বুঝতে হবে, একটার সাথে আর একটা মার্কেটের যে কোরিলেশন, সেই কোরিলেশনগুলোকেও আপনাকে করতে হবে। এই জিনিসগুলো যতক্ষণ না আপনি করতে পারছেন বা চিন্তাভাবনা করতে পারছেন, বা বন্ডের সাথে ইকুইটির যে কোরিলেশন বা ইকুইটির সাথে গোল্ডের যে কোরিলেশন, এই কোরিলেশনগুলো যদি আপনি এস্টাবলিশ না করতে পারেন, আপনি কিন্তু শেয়ার বাজার থেকে সেইভাবে শেয়ার বাজারটাকে শিখতেও পারবেন না এবং এখান থেকে কিন্তু পয়সা বের করাটাও টাফ হয়ে যাবে। হ্যাঁ, এখন একটা বড় এফআইআই ইনফ্লোজ আপনাকে দেখালাম, যার জন্য আপনি কিন্তু বেশ ভালো রকম পয়সা পাচ্ছেন। এই আউটফ্লোটা যদি হঠাৎ করে হতে শুরু করে, তখন আপনি স্টপ লস নেবেন না এবং আপনার যে পোর্টফোলিও আছে সেটা কিন্তু ধীরে 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 আবার ডাউন যাবে। এবং এটা গ্লোবাল পার্সপেক্টিভ থেকে হয়ে থাকে, এবং গ্লোবালি যখন এরকম সিচুয়েশনস তৈরি হবে, তখন কিন্তু মানে আপনি সিচুয়েশনসটা যেটা আপনি দেখছেন আজকের ডেটে, এই সিচুয়েশনসটা কিন্তু থাকবে না। আমার কাজ হচ্ছে আপনাকে ওয়ার্ন করা, এবং আমার কাজ হচ্ছে আপনার সামনে রাইট পিকচারটা তুলে ধরা। আমি সেই রাইট পিকচারটা তুলে ধরার চেষ্টা করলাম। আপনার যেটা বক্তব্য, আপনি সেই বক্তব্য আমার এই ভিডিওর ভিডিওর কমেন্ট সেকশনে জানান আপনার কি মতামত পুরো বিষয়টা নিয়ে। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা কথা, আমি এই টাইপের স্টাডি এবং এর থেকে আরও অনেক ডিপ লেভেলের স্টাডি আমি অ্যাকচুয়ালি আমার মেন্টরশিপ প্রোগ্রামে করেই থাকি। যদি আপনি আমার মেন্টরশিপ প্রোগ্রাম জয়েন করতে চান, তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করুন। আমার ফোন নাম্বার হচ্ছে 70379087। এই নাম্বারে আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন করতে পারেন, এবং তার সাথে সাথে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটা ফর্ম দিচ্ছি। যদি আপনি আমার মেন্টরশিপ প্রোগ্রাম জয়েন করতে চান, তাহলে আপনি আমার যে এই ফর্মটা আছে, এই ফর্মটা ফিল আপ করুন। ফর্মটা পুরোটা ডিটেলসে পড়ুন, মেন্টরশিপের একটা ভিডিওস আছে, সেই ভিডিওসটা দেখুন। দেখে শেয়ার বাজারটাকে নিখুঁতভাবে যদি আপনি শিখতে চান, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।